নমস্কার বন্ধুরা, আমি শুভ শুরু করছি ভূতভিশন চ্যানেলের ৬ নম্বর এপিসোড। সাধারণত সপ্তাহে ২ দিন ঘটনা আপলোডের কথা বলা হয়েছিল, কিন্তু অনেকের অনুরোধের কারণে সতীশবাবু আমাদের চ্যানেলে তার কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। গতকাল তার পাঠানো একটি ঘটনা আমরা চ্যানেলে পড়ে শুনিয়েছি। আজ যে ঘটনাটি তোমাদের শোনাবো সেটা আর ৫টা ঘটনার থেকে বেশি ভয়ঙ্কর বলে আমার মনে হয়েছে। শুরু করছি আজকের স্পেশাল এপিসোড। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সবাইকে শুনতে অনুরোধ করছি। আজকের ঘটনাটি অনেকটা সময় সাপেক্ষ হওয়ার কারণে ২-৩টি ভাগে আপলোড করব। ঘটনার বর্ণনা সতীশবাবু যেভাবে করে লিখে পাঠিয়েছেন তার কোনো বিয়োজন না করে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ঘটে ব্যাপক প্রচলিত চলন বিলে। এই চলন বিলে বেশিরভাগ সময় ৮ থেকে ১০ হাত জল থাকলেও পৌষ মাঘ মাসের শেষের দিকে একদমই জল থাকত না। আমন চাষের পাশাপাশি অনেকে ধানের জমির মধ্যেই তিলের বীজ ছিটিয়ে দিত, কারণ অনেক সময় ধান না পাওয়া গেলেও তিলের ভালো ফলন পাওয়া যেত। এরকমই একসময় জ্যৈষ্ঠ মাসের দিকে চলন বিলের ধারে এক মাঠের মধ্যে এক গুরু তার শিষ্যকে নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল। পাকা তিলের জমির মধ্য দিয়ে যাওয়ার সময় গুরু শিষ্যের সামনে সামনে হেঁটে যাচ্ছিল। শিষ্য গুরুর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে গুরুর কাছ থেকে কিছু গল্প শুনছিল। এদিকে ১২-১৩ বছরের ছেলেটার মাথায় একটু একটু করে দুষ্টু বুদ্ধি কাজ করতে থাকে। অর্থাৎ এই শিষ্যটি পাকা তিলের জমির থেকে তিলের ফল ছিঁড়ে সেগুলোকে ফাটিয়ে জমিতে ফেলে দিচ্ছিল। এই কুকর্ম বেশ কিছু দূর যাওয়ার পরে তার গুরুর নজরে তখন আসে যখন পিছনে ফিরে শিষ্যকে সে দেখে। এই কুকর্মের কারণে গুরু তখন তার শিষ্যটিকে অভিশাপ দেয়, আর এটা বলে যে তুমি যে কাজটি করছো তাতে এই জমির মালিকের কতটা ক্ষতি হয়েছে তুমি জানো না। জমির মালিক তোমার এই কাণ্ড না দেখলেও আমি দেখেছি, তাই তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার এই কর্মের কারণে এই জমির মালিকের বাড়িতে তোমাকে সশরীরে খেটে তোমার এই ঋণ শোধ করতে হবে, ততদিন যতদিন না এই জমির মালিক তোমাকে নিজে থেকে মুক্তি দেয়। তবে এই ঘটনা পুরোটাই গোপন থাকবে। এই বলার পরে গুরু শিষ্যকে বলে, আমরা যে গ্রামে যাচ্ছি সেই গ্রামেই এই জমির মালিকের বাড়ি। এরপর তারা দুজনে এই জমির মালিকের বাড়িতে যায় এবং ওই বাড়িতে যাওয়ার পর সেই ছেলে অর্থাৎ শিষ্যটি ওই বাড়ির মালিকের বাড়িতে থাকার ইচ্ছা প্রকাশ করে, সাথে বাড়ির যাবতীয় কাজকর্ম করে দিতে চায় বিনা পারিশ্রমিক। এতে বাড়ির মালিক তাকে থাকার জন্য অনুমতি দেয়। বাড়ির মালিক এই ছেলেটির ইচ্ছার কথা জানার পর আরো বেশি খুশি হয় এই কারণে যে তাদের পরিবারে কোনো সন্তানাদি ছিল না। এরপর যথারীতি ছেলেটি সেই বাড়িতে থাকতে শুরু করে। বাড়ির সমস্ত কাজকর্ম করে বাড়ির মালিক ও তার স্ত্রীর সাথেই খাওয়া দাওয়া করত সে। একদিন একটা গোলইযুক্ত ডিঙ্গি নৌকা দিয়ে ঘোষ অর্থাৎ বাড়ির মালিক তাকে বিলে গরুর খাওয়ার যেমন ঘাস ও কচুরিপানা কাটতে পাঠায়। ছেলেটি এদিকে নৌকা নিয়ে বিলের মধ্যে গিয়ে নৌকার মধ্যেই ঘুমোতে থাকে। অন্য অন্য রাখালরা সন্ধ্যায় বাড়ি ফিরলে ঘোষ তাদের জিজ্ঞাসা করে,
কিরে, আমার ঘাসি কই? ও তো এখনো বাড়ি ফেরেনি। তখন ওই সমস্ত রাখালরা বলে, তোমার ঘাসি ঘাস কাটা বাদ দিয়ে বিলের মধ্যে নৌকা বেঁধে ঘুমাচ্ছে। একটু পরেই সেই ছেলেটি ঘাস নিয়ে নৌকা বোঝাই করে ঘাটে নৌকা নিয়ে আসে। ঘোষ নৌকা বোঝায় ঘাস চাক্ষুষ দেখে মনে মনে ভাবে, অন্যান্য রাখালরা তাকে বুঝি মিথ্যা কথা বলেছে। কারণ যদি তার ঘাসি ঘুমিয়েই থাকে, তাহলে এত ঘাস সে কিভাবে কেটে আনলো? এভাবে রোজ দিনই ঘাস বোঝায় নৌকা নিয়ে ছেলেটি বাড়ি ফেরে। অন্যান্য রাখালরাও কোনোদিন কোনোদিন ঘাস পেত না, তবুও এই ছেলেটি অনেক ঘাস সেদিনও নিয়ে আসতো। অপরদিকে ঘোষের আর্থিক অবস্থা দিন দিন উন্নত থেকে উন্নততর হতে লাগলো। ঘোষ এই কারণে তার রাখালকে কোনো কিছু বলতো না। অন্য কারোর মুখে কিছু শুনলেও সে কখনো এই ছেলেটিকে কিছু বলতো না। হঠাৎ একদিন আকাশে প্রচণ্ড মেঘ করলে তার রাখাল ঘাটে নৌকা ভর্তি ঘাস নিয়ে আসলে ঘোষ তাকে বলে, বাবা, তুই তাড়াতাড়ি ঘাস নামিয়ে বাড়িতে আয়, যে কোনো মুহূর্তে ঝড় উঠবে। এই বলে ঘোষ ভিতর বাড়ির দিকে রওনা হয়। হঠাৎ কিছু মনে পড়লে ঘোষ পেছনে তাকালে দেখে তার রাখাল নৌকাটা দুই হাত দিয়ে ধরে ঘাস সহ নৌকা শুকনায় এনে উপর করে ঘাস ঢেলে আবার নৌকাটি জলে রাখলো। এই ঘটনা চাক্ষুষ দেখে ঘোষের মনে নানান প্রশ্নের ভিড় হতে শুরু করে। তার মনে হতে থাকে, অন্যান্য রাখালরা তাকে প্রায়ই বলে যে এই ছেলেটি রোজ দিনই ঘাস কাটতে বিলে যায় ঠিকই, কিন্তু সেখানে গিয়ে ঘাস না কেটে সারাদিন ঘুমায়। কিন্তু ছেলেটি রোজ দিনই নৌকা ভর্তি ঘাস এনে ঘাটে নৌকা বাঁধে। আবার কিছুক্ষণ আগে তার চোখের সামনে একটা ঘাস বোঝাই নৌকা দুই হাতে উঁচু করে ডাঙায় এনে সেটা খালি করে আবার নৌকাটি জলে রাখে। যেখানে এই কাজ ৫-৭টা জোয়ান লোকও করতে পারবে না, সেখানে সে এত কিছু করলো কিভাবে? এতক্ষণ এসব কিছু দেখার পরও ঘোষ ছেলেটিকে কোনো কিছু বলে না। সে তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে তার গিন্নিকে সমস্ত কাণ্ড কারখানা খুলে বলে। তার গিন্নিকে শপথ করিয়ে নেয় যেন এই ঘটনা জানার কথা সেই ছেলেটি না জানে, এমনকি তৃতীয় কোনো ব্যক্তিও যেন এই ঘটনার কথা ঘুণাক্ষরেও টের না পায়। যথারীতি কথা মতো সাধারণ আর দিনের মতো চলতে লাগলো। অন্য আরেক দিন প্রচণ্ড বৃষ্টির দিনে ঘোষের বাড়িতে মাংস রান্না করছিল ঘোষের স্ত্রী। রান্না শেষ হলে ঘোষ ছেলেটিকে বলে, তুমি একটা কলার পাতা কেটে আনো তো দেখি বাছা, ভাত খেতে হবে। তখনকার দিনে হিন্দু মানুষরা এখনকার দিনের মতো থালায় করে মাংস নিয়ে খেত না। ছেলেটি পাশের ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল যখন ঘোষ তাকে কলা পাতা আনতে বলে। ঘোষের স্ত্রীও সেই সময় রান্নাঘরেই উপস্থিত ছিল। ওরকম অঝোরে বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও বলা মাত্র ছেলেটি কলা পাতার একটা ডগা কেটে এনে ঘোষের হাতে দিয়ে বলে, এই নাও, কলা পাতা এনেছি। ঘোষ ও তার স্ত্রী একে অপরের দিকে চাওয়াচাই করতে থাকে ছেলেটির শরীরের দিকে দেখার পর। কারণ বলার মিনিট খানেকও হয়নি কি করে এত তাড়াতাড়ি সে পাতা কেটে এনে হাতে দিল, যেখানে কলা গাছটা বাড়ির বাইরে বেশ কিছুটা দূরেই ছিল। আর এত বৃষ্টির মধ্যে শুধু তার হাতের কনুই পর্যন্ত ভেজা, বাকি শরীরে বৃষ্টির জলের বিন্দু মাত্র নেই।
মিনিট দুয়েক চুপ থাকার পর ঘোষ ছেলেটিকে জিজ্ঞেস করে, বাবা, তুমি যে কলা পাতা নিয়ে আসলা, তো কি করে নিয়ে আসলা? কি নিয়ে গেছিলা কাটার জন্য? আর ছাতাটাও তো ওই বারান্দার দেওয়ালে ঝুলছে। তাহলে তুমি কি মাথায় দিয়ে গেছিলা যে এতটুকু জলও তোমার গায়ে লাগলো না? শুধু কোনোই পর্যন্ত ভেজা তোমার। কাটার জন্য কাস্তেটাও তো এই আমার হাতে, যেটা তোমাকে দেওয়ার জন্য আমি কিছুক্ষণ আগে বের করলাম। ছেলেটি এটা ওটা বাহানা দিয়ে বলে, ওই কেটে আনলাম কোনো রকম করে। বাদ দাও, ভাত বাড়ো, খুব খিদে পেয়েছে। যাই হোক, সেদিন আর ঘোষ আর তার স্ত্রী কথা না বাড়িয়ে তিনজন মিলে খাওয়া দাওয়া করে। কি ঘটেছিল সেদিন? কিভাবে এত বৃষ্টির মধ্যেও কোনো কিছু না নিয়ে কলা পাতা কেটে এনেছিল ছেলেটা? জানতে শুনুন ঘটনার পরবর্তী অংশ আগামী মঙ্গলবার। আজকের মতো ঘটনার এটুকুই শোনালাম। ঘটনার পরবর্তী অংশ শোনাবো আগামী এপিসোডে। ঘটনার এটুকু অংশ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর সবাইকে শেয়ার করে দিও, যাতে তোমার পরিচিত অনেকে এরকম একটা রোমাঞ্চকর ঘটনা শুনতে পারে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে দিও। সবাই ঘটনার পরবর্তী অংশ শুনতে মঙ্গলবার রাত 9টায় ভূতভীষণ চ্যানেলে চলে এসো। যারা চ্যানেলে গল্প পাঠিয়েছো, তোমাদের ঘটনাগুলি পরে অন্য একটি এপিসোডে পড়ে শোনাবো। যারা নতুন কোনো ঘটনা পাঠাতে চাও, স্ক্রিনে দেওয়া ইমেল অথবা ইনস্টাগ্রাম আইডিতে পাঠাতে পারো। প্রতিটি গল্প প্রেরকদের জন্য থাকবে চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল গিফট। আজকের মতো এটুকুই। দেখা হবে আগামী মঙ্গলবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি।